দিল্লি, আধুনিক ভারতের রাজধানী দিল্লি। দিল্লিকে শুধু একটি শহর বললে বোধহয় পুরোটা বলা হয় না। এই দিল্লির বাতাসে একসময় পাওয়া যেত বারুদের গন্ধ। রাজারা রণহুঙ্কারে ঘুরে বেড়াতো দিল্লির পথ দিয়ে। সেই প্রাচীন সময় থেকেই অনেক সাম্রাজ্যের ওঠাপড়া দেখেছে এই শহর। যমুনার তীরে গড়ে ওঠা মহাভারতের পাণ্ডবদের রাজ্য ইন্দ্রপ্রস্থ আজকের ভারতের রাজধানী দিল্লি। 1911 সালে ব্রিটিশরা তাদের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত করে নিয়ে যায় দিল্লিতে। তারও আগে এই নগরী দেখেছে সুলতানদের থেকে মুঘলদের। অনন্তের স্বপ্ন নিয়ে যে সাম্রাজ্য এখানে গড়ে উঠেছিল, সময়ের তালে সেসব নীরবে ধুলোর মধ্যে মিলিয়েও গিয়েছে। কিন্তু ব্রিটিশ সমেত সেই সব সাম্রাজ্যের নিদর্শন আজও তাদের সাক্ষী হয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে দিল্লি শহর জুড়ে। সেই সবই আছে আজ আমাদের বাকেট লিস্টে। কিন্তু ওই যে হাতে সময় মাত্র একটি দিন, আর একদিনে দিল্লির ট্রাফিক ডিঙিয়ে কতগুলো জায়গা যে যেতে পারবো তা আন্দাজ করা কঠিন। তবে আপনাদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিই। দিল্লি দেখার জন্য সবচেয়ে ভালো অপশন হলো দিল্লি মেট্রো। আগে শুধু একটু ছক কষে রেখে দিতে হবে যে কোন মেট্রো স্টেশনে নেমে কোন জায়গাগুলোতে যেতে হবে। আমরা নিয়েছিলাম গাড়ি। রাজধানীর পথ দিয়ে আমাদের বাহন আমাদের নিয়ে চলল আমাদের প্রথম গন্তব্যের দিকে। আমাদের প্রথম গন্তব্য নতুন দিল্লির দক্ষিণ প্রান্তে অবস্থিত কুতুব মিনার। 13 শতকের গোড়ার দিকে নির্মিত লাল বেলে পাথরের কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার, শীর্ষভাগের ব্যাস 2.75 মিটার এবং নিম্নভাগের 14.32 মিটার। মিনারটি উপরের দিক থেকে নিচের দিকে ক্রমশ প্রশস্ত হয়েছে। মিনারটির গায়ে দেখা যায় কোণাকৃতি ও গোলাকার খাঁজকাটা নকশা। এর আশেপাশের এলাকায় একাধিক সমাধি স্থাপনা রয়েছে। বিশেষত 1311 সালে নির্মিত অপূর্ব আলাই দরওয়াজা, যা ইন্দো মুসলিম শিল্পকলার এক অনন্য নিদর্শন। এখানে দুটি মসজিদও রয়েছে, যার মধ্যে কুয়াতুল ইসলাম উত্তর ভারতের প্রাচীনতম মসজিদ। এটি প্রায় 20টি মন্দিরের পুনঃব্যবহৃত উপকরণ দিয়ে নির্মিত হয়েছিল। 1192 সালে তরাইয়ের যুদ্ধে গজনির সুলতান মোহাম্মদ ঘুরির হাতে পরাজিত হলেন চৌহান বংশীয় পৃথ্বীরাজ চৌহান। তার রাজধানী ছিল দিল্লির লাটকোট অঞ্চল। এই যুদ্ধের মাধ্যমেই দিল্লি অঞ্চলে অবসান হল হিন্দু রাজত্বের। মোহাম্মদ ঘুরির কোনো উত্তরাধিকার না থাকায় 1210 সালে তার মৃত্যুর পর ভারত শাসনের অধিকার পায় কুতুবউদ্দিন আইবক। সামান্য কৃতদাস হিসেবে যার জন্ম, সেই একসময় হয়ে উঠলেন দিল্লীশ্বর। দিল্লির সিংহাসনে বসেই কুতুবউদ্দিন সর্বপ্রথম নির্মাণ কাজ শুরু করলেন জামে মসজিদের। তারই নাম কুয়াতুল মসজিদ। এরপরেই ভিত্তি স্থাপন করলেন এক মিনারের, যা হতে চলেছে বিশ্বের বিস্ময়, কুতুব মিনার। কিন্তু ভিত্তি স্থাপনের কিছুদিনের মধ্যেই পরলোক গমন করলেন কুতুবউদ্দিন। সিংহাসনে বসল তার জামাতা ইলতুৎমিশ। পরবর্তী 3 তলা গেঁথে তুললেন তিনি। মিনারটি দুবার বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হলে 1326 ও 1368 সালে প্রথমবার মোহাম্মদ বিন তুঘলক
এবং দ্বিতীয়বার ফিরোজ শাহ তুগলক ক্ষতিগ্রস্ত মিনারের মেরামতি করান। প্রাথমিক অবস্থায় মিনারটি ছিল 4 তলার। ফিরোজ শাহ মেরামতির সময় সর্বোচ্চ তলাটিকে 2 ভাগে বিভক্ত করেন, ফলে বর্তমানে কুতুব মিনার 5 তলা। প্রাথমিক অবস্থায় পুরোটাই ছিল লাল পাথরের গাঁথনি, কিন্তু মেরামতির সময় ফিরোজ শাহ উপরের 2টি তলা সাদা মার্বেল দিয়ে তৈরি করান। কুতুব মিনার ক্রমশ মোটা থেকে সরু হয়ে উপরে উঠেছে। নিঃসন্দেহে এটি ভারসাম্যের প্রয়োজনে। যে ইমারত তলায় চওড়া ও উপরে সরু তা দীর্ঘস্থায়ী, যেমন মিশরের পিরামিড। কিন্তু এখানে স্থপতি ভারসাম্যের প্রয়োজনের চেয়েও এই সরু মোটার ছন্দটা বেশি প্রকট করেছেন দর্শককে বিভ্রান্ত করার উদ্দেশ্যে, যাতে দর্শকরা বাস্তবের থেকেও বেশি উঁচু মনে করেন এই মিনারটিকে। মিনারকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা, ফুলের মালা ও চক্রের নকশা। এগুলি সবই হিন্দু শৈলীর। এর সাথে মিশে আছে এক সারি অন্তর আরবি লেখার সার, যেগুলি ইসলাম শৈলী। ঐতিহাসিকদের মত এই সমস্ত খোদাইগুলো করেছিলেন হিন্দু শিল্পী। গোটা মিনারটির পরিকল্পনাকার মুসলমান, এদিকে যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু। ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলেমিশে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল, সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি। কখনো মুসলমানদের প্রাধান্য বেশি, আবার কোনো ইমারতে হিন্দুর প্রাধান্য বেশি। 800 বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সম্পূর্ণ এক হয়ে যেতে পারেনি। কিন্তু কলার ক্ষেত্রে প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল, আজও তা অটুট আছে। ভারতবর্ষে ইসলামী শাসনের একদম শুরুর সময়ের নজরানা কুতুব মিনার কমপ্লেক্স থেকে বের হয়ে দিল্লির ট্রাফিক পার করে রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। লোটাস টেম্পল। দূর থেকে দেখলে মনে হবে যেন একটি বিশাল সাদা পদ্মফুল মাটির উপর ফুটে আছে। এই অসাধারণ স্থাপত্যটি কিন্তু কোনো মন্দির নয়, এটি বিশ্বের অন্যতম বিখ্যাত বাহাই উপাসনালয়। 1986 সালে নির্মিত এই স্থাপনাটি ডিজাইন করেছিলেন ইরানি স্থপতি ফরিবর্জ শাবা। এর পুরো কাঠামোটি তৈরি হয়েছে 27টি বিশাল সাদা মার্বেলের পাপড়ি দিয়ে, যা 3টি স্তরে সাজানো। এই উপাসনা কক্ষটির আকৃতি পদ্ম ফুলের ন্যায়, যা ভারতীয় সংস্কৃতিতে পবিত্রতা, শান্তি এবং ঐক্যের প্রতীক বহন করে। লোটাস টেম্পলের আরেকটি বিষয় হলো, এখানে প্রবেশ করতে কোনো ধর্ম, জাতি বা বিশ্বাসের বাধা নেই, কারণ এই মন্দিরটি তৈরি হয়েছে বাহাই ফেইথের আদর্শে, যেখানে বলা হয় সমস্ত ধর্ম মূলত এক এবং মানবজাতিও এক। মন্দিরে ভেতরে নেই কোনো মূর্তি, নেই কোনো আচার বা পুরোহিত, শুধু রয়েছে একটি বিশাল প্রার্থনা হল, যেখানে প্রায় 2500 মানুষ একসাথে নীরবে বসতে পারে। এর চারপাশের 9টি পুকুর শুধু সৌন্দর্য বাড়ায় না, বরং দিল্লির গরম আবহাওয়ায় পুরো স্থাপনাটিকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। আজ কিন্তু লোটাস টেম্পল শুধু দিল্লির নয়, বরং পুরো ভারতের অন্যতম দর্শনীয় স্থাপনা। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে, শুধু কিছুক্ষণের নীরবতা আর শান্তির খোঁজে। লোটাস টেম্পল থেকে বের হতে হতেই বেলা বেশ বেড়ে গিয়েছে। শীতকাল, তাই রোদের তাপ বেশ উপভোগ্য। গাড়ি এবারে এগোতে থাকলো আমাদের পরবর্তী গন্তব্য দিল্লির অন্যতম সেরা স্থাপত্য হুমায়ুনের সমাধির দিকে। গাড়ি কিছুটা এগিয়েই ঢুকে পড়ল পুরানো দিল্লির রাস্তায়, আর আমরা শুধুই অপেক্ষা করতে থাকলাম
আমাদের সামনের গাড়িগুলো কখন এগোবে আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। বেশ কিছুটা সময় এই ট্রাফিকে নষ্ট করে অতঃপর আমরা পৌঁছালাম হুমায়ুনের সমাধিতে। দিল্লির ব্যস্ত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে প্রায় 15 মিনিটের দূরত্বে দাঁড়িয়ে আছে ষোড়শ শতকে নির্মিত এই অপূর্ব স্থাপত্যটি, রাজধানীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রায় 500 বছর পুরানো এই সমাধিসৌধকে বলা হয় 1700 শতকে নির্মিত তাজমহলের নকশার প্রেরণা বা ভিত্তি। প্রকৃতপক্ষে এই স্থাপত্য বহু গুরুত্বপূর্ণ নতুনত্বের অনুপ্রেরণা দেওয়ার জন্যই 1993 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। ব্যস্ত শহরের মাঝখানে এই নিরিবিলি সবুজ বাগানের মধ্যে অবস্থিত এই সমাধি মুঘল সম্রাট হুমায়ুনের শেষ বিশ্রামস্থল। সমাধিটির চারপাশে আরও কয়েকটি স্থাপনা রয়েছে, যার মধ্যে অন্যতম ঈসা খানের সমাধি। ঈসা খান ছিলেন শের শাহ সূরির দরবারের প্রভাবশালী অভিজাত ব্যক্তি। এই প্রাচীর ঘেরা জায়গাটির মধ্যে একটি মসজিদ ও এই অষ্টভুজাকৃতি সমাধিটি রয়েছে। সমাধির ভেতরে মিহরাবের উপরে রাখা একটি শিলালিপি অনুসারে এর নির্মাণ কাজ হিজরি 954 সাল অর্থাৎ খ্রিস্টাব্দ 1547-48 সালে সম্পন্ন হয়েছিল। ঈসা খানের সমাধি মূলত ইসলামিক স্থাপত্যশৈলী অনুসরণ করে তৈরি, তবুও এর নকশা ও অলঙ্করণে কিছু অপ্রত্যাশিত উপাদান চোখে পড়ে। এর প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে গম্বুজযুক্ত কাঠামো, সূক্ষ্ম অলঙ্করণ এবং নিখুঁতভাবে খোদাই করা বেলে পাথরের নকশা। তবে এই নকশা ও অলঙ্করণ কাছ থেকে পর্যবেক্ষণ করলে কিছু হিন্দু মন্দির স্থাপত্যের প্রভাবও লক্ষ্য করা যায়। এই মিশ্রণটি এই স্থানকে দিল্লির স্থাপত্য ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে, যেখানে ইসলামী ও ভারতীয় হিন্দু শিল্পধারার এক স্বতন্ত্র মেলবন্ধন ঘটেছে। সমাধিটির পাশে একটি মসজিদ রয়েছে, যা এই স্থানের ধর্মীয় গুরুত্ব বাড়িয়েছে। মসজিদটি মক্কার দিকে মুখ করে নির্মিত এবং এর নকশা সেই সময়ের অন্যান্য মসজিদের মতোই, যেখানে খিলানযুক্ত নামাজের হল আছে। বেলা পড়ে আসছে, শীতের আমেজ নিতে স্থানীয়রা এসে বসেছে সবুজ গালিচায়। ইতিউতি কেউ কেউ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেই সাথে আছে আমাদের মতো ট্যুরিস্টও, যাদের হাতে সময় কম কিন্তু দেখার জিনিস এখনো অনেক বাকি আছে। সূর্যের সোনালি আভায় চারপাশ ছেয়ে আছে। এখানে বেশি সময় নষ্ট না করেই এবারে হুমায়ুনের সমাধির অভিমুখে হাঁটা লাগালাম। হুমায়ুনের সমাধির জন্য যখন 1560-এর দশকে এই স্থানটি নির্বাচন করা হয়, তখন এর কৌশলগত গুরুত্ব ছিল ভিন্ন কারণে। এটি ছিল যমুনা নদীর কাছে। বিখ্যাত সুফি সাধক হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগা এখান থেকে মাত্র 650 মিটার পূর্বে অবস্থিত এবং দিন পানহা অর্থাৎ বর্তমানের পুরানা কিল্লা মাত্র 1 কিলোমিটার উত্তরে অবস্থিত। মনে করা হয় হুমায়ুনের স্মৃতিতে তার স্ত্রী বেগা বেগম বা হাজ্জি বেগম এই সমাধি নির্মাণের নির্দেশ দেন। তবে অনেক ইতিহাসবিদের মতে এই বিশাল প্রকল্পের প্রকৃত পৃষ্ঠপোষক ও নিয়ন্ত্রক ছিলেন তার পুত্র সম্রাট আকবর। এই বিশাল স্থাপত্য নির্মাণ আকবরের শুধু পিতাকে সম্মান জানানোর জন্য নয়, বরং সেই সময়ে মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তির প্রতীক হিসেবেও বিবেচিত হয়েছিল। 1562 সালে ইরানি বংশোদ্ভূত স্থপতি মিরাক মির্জা গিয়াস এই সমাধি নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু নির্মাণ চলাকালীনই তাঁর মৃত্যু হয়। পরে তার পুত্র মোহাম্মদ সাঈদ কাজটি সম্পূর্ণ করেন।
যদিও স্থাপত্যশৈলী প্রধানত মুঘল ধাঁচের, তবুও এখানকার ছত্রি, বারান্দা ও ব্র্যাকেটের নকশায় রাজস্থানী স্থাপত্যের প্রভাব দেখা যায়। সমাধিসৌধটির প্রতিটি দিক প্রায় ৪৫ মিটার দীর্ঘ। সাদা মার্বেলের গম্বুজ এবং চারপাশের ছত্রিগুলো এটিকে আরও অপরূপ করে তুলেছে। সমাধিটি নির্মিত হয়েছে একটি উঁচু চত্বরের উপর, যার প্রতিটি দিক ৯৯ মিটার। লাল বেলে পাথর ও সাদা মার্বেল দিয়ে তৈরি প্রতিটি দিক প্রায় একই রকম। এটি ছিল সেই সময়ের প্রথম স্থাপনা যেখানে এত বড় পরিসরে লাল বেলে পাথরের ব্যবহার করা হয়েছিল। সমাধিটি এমনভাবে নির্মিত হয়েছিল যাতে এটিকে সব দিক থেকেই একই রকম লাগে। এর চার কোণে ৪টি জলের চ্যানেল রয়েছে, যা লাল ও সাদা রঙের বিপরীত সৌন্দর্যকে প্রতিফলিত করে। নিচের ভিত্তি অংশের চারিদিকে রয়েছে খিলানযুক্ত ইওয়ান, অর্থাৎ ৩ দিক বন্ধ এবং একদিক খোলা আয়তাকার হল। এর নিচেই সমাধিস্থ করা হয়েছে হুমায়ুন সহ আরও প্রায় ১৬০ জন মুঘল রাজপরিবারের সদস্যকে। এর উপরের কেন্দ্রীয় কক্ষে রয়েছে হুমায়ুনের সেনোটাফ, অর্থাৎ প্রতীকী সমাধি। এই কক্ষের সঙ্গে করিডোরের মাধ্যমে যুক্ত রয়েছে আরও ৮টি সহায়ক কক্ষ। ইতিহাসবিদ ক্যাথরিন অ্যাসারের মতে এই কক্ষগুলো ইসলামী মহাবিশ্বতত্ত্বে বর্ণিত স্বর্গের প্রতীক। মূল গম্বুজটি নিজেই এক অনন্য স্থাপত্যকীর্তি। এর পরিধি প্রায় ২২৫ ফুট এবং এটি ডাবল ডোম নকশায় নির্মিত। ভেতরের গম্বুজটি সেনোটাফের ওপর ছাদ হিসেবে কাজ করে, আর বাইরের গম্বুজটি বাহ্যিক কাঠামো। সাদা মার্বেল দিয়ে আবৃত এই গম্বুজের ভারসাম্য রক্ষা করে এর কেন্দ্রে থাকা দীর্ঘ ড্রাম আকৃতির কাঠামো। গম্বুজের আকৃতি ও খিলানের বিন্যাসে পারস্য স্থাপত্যের প্রভাব স্পষ্ট। খিলানের দুই পাশে রয়েছে ইসলামী নকশা এবং মাঝখানে পাথরে খোদাই করা পদ্মফুল। ছত্রিগুলো রাজপুত স্থাপত্যের নিদর্শন, আর ছাদের কাঠের খোদাই করা কোণাগুলো গুজরাটের শিল্পশৈলী থেকে অনুপ্রাণিত। ছত্রির ওপর নীল রঙের টাইলস বসিয়েছিলেন সামারকান্দের শিল্পীরা। ভারতীয় উপমহাদেশে বাগান সমাধি স্থাপত্যের এটি ছিল প্রথম বড় উদাহরণ। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহে ব্রিটিশদের বিজয় নিশ্চিত হয়ে গেলে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এখানেই আশ্রয় নিয়েছিলেন এবং সেই সালের ২০শে সেপ্টেম্বর এখানেই তিনি ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এর প্রায় ১ শতাব্দী পরে এই সমাধিক্ষেত্র আবার ইতিহাসের এক বেদনাদায়ক ঘটনার সাক্ষী হয়। ১৯৪৭ সালে ভারতের বিভাজনের সময় এই বাগান এবং সমাধি এলাকা শরণার্থী শিবিরে পরিণত হয়। পাকিস্তান থেকে ভারতে আসা বহু পরিবার এখানে আশ্রয় নেয়। আজ হুমায়ুনের সমাধি যেন এক প্রাচীন জ্ঞানী মানুষের মতো দাঁড়িয়ে আছে, নীরবে যে পর্যবেক্ষণ করছে প্রজন্মের পর প্রজন্মকে, আর আমাদের মনে করিয়ে দিচ্ছে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সার্বজনীনতার কথা, ইতিহাসের কথা, দেশভাগের কথা। অবশেষে রাজধানীর রাজপথ অতিক্রম করে আমরা পড়ন্ত বিকেলবেলাতে এসে পৌঁছালাম লাল কেল্লার সম্মুখে। পার্কিংয়ের সামনে থেকে টোটো করে এসে পৌঁছাতে হয় টিকিট কাউন্টারের সামনে। আলো তখন ধীরে ধীরে কমে আসছে। মানুষজনের বেশ ভিড় তখনও কেল্লার সামনে। টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম ইতিহাসের অন্দরে। কিভাবে তৈরি হয়েছিল এই কেল্লা, আর নামকরণই বা এমন কেন? ইতিহাসের পাতা থেকে দৃশ্যের অন্তরে যা বুঝলাম, যা উপলব্ধি করলাম, তাই কিছুটা বর্ণনা করি বরং। মুঘল সম্রাট শাহজাহান অনেক দিন ধরেই ভাবছিলেন তার রাজধানী আগ্রা থেকে স্থানান্তর করার জন্য। সভাসদদের পরামর্শ অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেন আগ্রা থেকে রাজধানী সরিয়ে নিয়ে তা দিল্লিতে প্রতিষ্ঠা করবেন।
তার জন্য দরকার সম্রাটের বাসস্থান নির্মাণের, কারণ এখান থেকেই তো তাকে এই উপমহাদেশের বিশাল সাম্রাজ্য শাসন করতে হবে। তাই ডাক পড়ল মুঘল সাম্রাজ্যের দুই প্রতিষ্ঠিত স্থাপত্যশিল্পী উস্তাদ আহমেদ ও উস্তাদ হামিদের। তাদের উপর দায়িত্ব দেওয়া হলো সম্রাটের বাসস্থান নির্মাণের। এমনভাবে নির্মাণ করতে হবে যাতে সেখানে দুটি প্রবেশ পথ থাকে। প্রবেশ পথের একটি হবে লাহোরের দিকে আর অন্যটি দিল্লির দিকে মুখ করে। সম্রাটের নির্দেশনা মতো কাজে নেমে পড়লেন দুই স্থাপত্যশিল্পী। 1648 সালে নির্মাণের কাজ শেষ হয়। এর জন্য সময় লেগেছিল প্রায় 10 বছর। পুরনো দিল্লির যমুনা নদীর তীরে সম্রাটের জন্য নির্মিত হল এক নতুন রাজকীয় ভবন। সেই সাথে প্রতিষ্ঠিত হল সম্রাট শাহজাহানের নতুন রাজধানী। শাহজাহান এর নাম দিয়েছিলেন কিলাই মুবারক, কিন্তু এই কেল্লাকে ডাকা হয় লাল কেল্লা নামে। অনেকে মনে করে থাকেন যেহেতু সম্পূর্ণ লাল বেলে পাথর ও ইট দিয়ে তৈরি এই কেল্লা, তাই হয়তো এর নাম লাল কেল্লা। তবে কেল্লাটি পুরোপুরি লাল রঙের কখনোই ছিল না। ভারতীয় প্রত্নতাত্ত্বিকদের এক গবেষণা থেকে জানা যায় যে কেল্লার দালানের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছিল চুনা পাথর, তাই এর প্রকৃত রং ছিল শ্বেতবর্ণ। কিন্তু আবহাওয়া, জলবায়ু ও দূষণের প্রভাবে একসময় এর এই শুভ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। উজ্জ্বলতা মলিন হতে থাকায় ইংরেজরা দুর্গের দেওয়ালে লাল রং করে দেয়, আর এই লাল রঙই নাকি এর নামের প্রধান কারণ। ইংরেজরা দুর্গটিকে ডাকতে শুরু করে রেড ফোর্ট নামে, আমাদের লাল কেল্লা। লাল কেল্লার নির্মাণশৈলী সত্যিই অবাক করার মতো। এর ভাস্কর্য ও শৈল্পিক উপস্থাপনা এক কথায় অনবদ্য। কেল্লার অভ্যন্তরীণ অলঙ্করণ ও শিল্পকর্ম ছিল বিশ্বমানের। পাশ্চাত্য ও ভারতীয় শিল্পকলার এক অপূর্ব মেলবন্ধনে তৈরি এই স্থাপত্য। এই দুই সংস্কৃতির সংমিশ্রণে নির্মিত এই অপরূপ শৈল্পিক ব্যঞ্জনা এবং এর বর্ণময় রঙের ব্যবহার নিঃসন্দেহে চমকপ্রদ। এই কেল্লার স্বাতন্ত্র্য প্রশ্নাতীত। ভারতীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন দিল্লির এই লাল কেল্লা। আর তাই 1913 সালে লালকেল্লাকে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। লালকেল্লার প্রধান আকর্ষণ এর বিশাল আকার প্রাচীর। কেল্লার দুটো প্রবেশদ্বার আছে, একটি লাহোর গেট, অন্যটি হলো দিল্লি গেট। কিন্তু লাহোর গেটকেই প্রধান প্রবেশদ্বার বলা হয়ে থাকে। পরবর্তীতে জানা যায় কেল্লাটিতে তৃতীয় একটি গেটও ছিল। যমুনা নদীর তীরে হওয়ায় নদীর সাথে সংযোগ রাখতেই নির্মাণ করা হয়েছিল এই গেটটি, যা ওয়াটার গেট হিসাবে পরিচিত। এই হলো নহবতখানা। নহবত শব্দের অর্থ হলো গান বাজনার স্থান। এই নহবতখানাকে এক কথায় কেল্লার প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। কেল্লায় সম্রাটদের প্রবেশের সময় এখানে নানা রকমের সঙ্গীতের আয়োজন করা হতো। সঙ্গীতের সুর ও মূর্ছনায় মহাসমারোহে সম্রাটদের স্বাগত জানানো হতো। লালকেল্লার দুটি প্রধান মহলের একটি হলো এই দিওয়ানি আম। এটি 3 দিকে খোলা। মহলের একদিকে রাখা ছিল সম্রাটের সিংহাসন। নানা মূল্যবান পাথরের কারুকার্য দিয়ে মহলটি সাজানো হয়েছিল। মহলের প্রতিটি দেওয়ালে আছে ভারতের নানা পাখি, ফুল ইত্যাদির ছবি। মহলের সম্রাটের বসার আসনটি ছিল মণিমুক্ত সোনার উপরে কারুকার্য করা। শুধুমাত্র ভাস্কর্যের নেশায় সম্রাট এই মহল কিন্তু তৈরি করেননি। সম্রাট শাহজাহানের রাজত্বকালে এই মহলে অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম হতো। এই মহলকে বলা হতো সর্বসাধারণের সভাগৃহ। এই মহলে বসেই সম্রাট প্রজাদের কথা শুনতেন। লালকেল্লার মধ্যে এই দ্বিতীয় মহলটি হল দিওয়ানি খাস। অপার সৌন্দর্য ও মন ভোলানো ভাস্কর্যে তৈরি এই মহল। এই মহলেও সম্রাটের সিংহাসনটি মূল্যবান সব পাথর দিয়ে তৈরি করা হয়েছিল।
এই মহলটি মূলত সম্রাটের ব্যক্তিগত দরবার মহল। মহলটিতে শুধুমাত্র সম্রাটের বিশেষ প্রজা বা বিশেষ অতিথি ও তার সভাসদদের প্রবেশাধিকার ছিল। এখানে বসেই সম্রাট তার সভাসদদের নিয়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনা করতেন, বিভিন্ন বিষয়ে তাদের মতামত শুনতেন এবং সেসব মতামত পর্যালোচনা করে নিজের বক্তব্য রাখতেন। এই মহলের আরেকটি নাম হলো শাহ মহল। সাদা মার্বেল পাথরের পিলার, মেঝেতে কারুকার্যময় মার্বেল পাথরের মোজাইক ও শৈল্পিক অলঙ্করণে সজ্জিত করা হয়েছিল মহলের দেওয়াল। এই মহলেই ছিল সম্রাট শাহজাহানের বিখ্যাত ময়ূর সিংহাসন, আর সেই সিংহাসনেই শোভা পেত বিখ্যাত কোহিনূর হীরা। কেল্লার বিভিন্ন মহলের মধ্যে আরেকটি আশ্চর্য মহল হচ্ছে এই রংমহল। রংমহল প্রকৃত অর্থেই ছিল রঙের প্রাসাদ। এই মহলের প্রতিটি দেওয়াল নানা রকম পাথরের কাজ দিয়ে সাজানো। সোনার উপখচিত সিলিংয়ের চমকে সারা ঘর আলোকিত হয়ে উঠত। এমনকি শ্বেত পাথরের মেঝেতে তার প্রতিফলনও চোখ টানত সকলে। সেই সময় এখানকার প্রায় সব মহল থেকেই বহমান যমুনাকে দেখা যেত প্রকৃতির অপরূপ সৌন্দর্য। মহলগুলোর মাঝে ছিল এক জলধারা, যার নাম দেওয়া হয়েছিল নাহার ই বেহিস্ত বা স্বর্গের জলধারা। যমুনার জলেই এই জলধারার জল প্রবাহিত হতো। কেল্লার পশ্চিমে রয়েছে মতি মসজিদ। সম্রাট আওরঙ্গজেব নিজে ব্যবহার করার জন্য এই মসজিদটি নির্মাণ করেছিলেন। পুরো শ্বেত পাথরে নির্মিত এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। স্থাপত্য শিল্পীরা শুধু কেল্লা নির্মাণ করেই ক্ষান্ত হননি, এর সুরক্ষার কথাও চিন্তা করেছিলেন। সেজন্য কেল্লার চতুর্দিকে নির্মাণ করা হয়েছিল বিশাল পরিখা। এর জল আসত যমুনা থেকে। 1857 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের শাসন চলত এই কেল্লা থেকে। মূলত এই কেল্লা সম্রাট শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ। 1857 সালের সিপাহী বিপ্লবের আগে অবধি এটি ছিল মুঘল রাজপরিবারের বাসস্থান। 1857 সালে এই লালকেল্লা থেকেই স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। কিন্তু সিপাহী বিদ্রোহে ব্রিটিশরা বিজয়ী হওয়ার পর ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী লালকেল্লা দখল করে এবং লালকেল্লার একটি অংশ ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করতে থাকে। 1945 সালে আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হওয়ার পর এখানেই যুদ্ধবন্দীদের বিচার হয়। লালকেল্লার অধিকার নেওয়ার পর ব্রিটিশরা এই কেল্লায় নির্বিচারে লুণ্ঠন চালিয়ে বিলাসবহুল দামি ফার্নিচার, মূল্যবান মণিমাণিক্য, অলংকার, নগদ অর্থ লুট করে নিয়ে যায়। কেল্লার অনেক স্থাপনা ভেঙে ফেলা হয়। তবে ভাইসরয় লর্ড কার্জনের নির্দেশে 1899 থেকে 1905 সালের দিকে কেল্লার প্রাচীর, বাগান ও জল সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করা হয়। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে 2003 সাল পর্যন্ত লালকেল্লা ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই কেল্লা রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্বে রয়েছে। এই কেল্লা ভারতের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত। 1947 সালের 15ই আগস্ট তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লালকেল্লার মূল ফটকের উপরে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেই থেকে এখনো পর্যন্ত এই রেওয়াজ চালু আছে। বহু ঘটনার সাক্ষী এই কেল্লার ভিতরে ঘুরতে ঘুরতে নজরে এলো বেশ কিছু রেস্টুরেন্টের। কেল্লার এক অংশে এখন নানান খাবারও পাওয়া যায়। গেট দিয়ে প্রবেশের পরেই দুদিকে পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীর দল, অনেকটা সেই মুঘল আমলের মিনা বাজারের কায়দায়। কত লোক ঘুরে ঘুরে কেনাকাটি করছে, টুরিস্টরা নিয়ে নিচ্ছে সোভেনিয়ার। মনে রাখার কত কৌশল। তবে ভাবলেও অবাক লাগে, নেতাজির দিল্লি চলোর ডাকের কেন্দ্র ছিল এই লালকেল্লা। যে শান্ত স্থির অপরূপা যমুনাকে উপভোগ করত মুঘল সম্রাটরা, সেই যমুনা আজ দূষণের কবলে।
রাজধানীর বাতাসে মিশে আছে বিষাক্ত ধূলিকণা। তবুও এইসব উপেক্ষা করেই দিল্লি আজও লাজবাব। ইতিহাসের টানে তাই বারবার ফিরে আসা যায় এখানে। লালকেল্লা থেকে যখন বের হলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আলোতে সেজে উঠেছে রাজধানী। এবার আমাদের যেতে হবে আজকের শেষ গন্তব্যে, বলা যেতে পারে এবারের দিল্লি ভ্রমণের শেষ গন্তব্য, ইন্ডিয়া গেট। দিল্লি শহরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এই বিশাল বেলে পাথরের তোরণ। এই স্মৃতিস্তম্ভের উচ্চতা প্রায় 138 ফুট। এটি নির্মিত হয়েছে সেই সব ভারতীয় সৈনিকদের স্মরণে যারা 1914 থেকে 1921 সালের মধ্যে বিভিন্ন যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। আর এই সংখ্যাটা নেহাত কম নয়। ইন্ডিয়া গেট আদতে ব্রিটিশ আমলে নির্মিত বহু যুদ্ধ স্মৃতিস্তম্ভের মধ্যে একটি। এই স্মৃতিস্তম্ভটি তৈরির নির্দেশ দিয়েছিলেন ইম্পেরিয়াল ওয়ার গ্রেভস কমিশন, যা পরে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন নামে পরিচিত হয়। এর নকশা করেছিলেন বিখ্যাত ব্রিটিশ আর্কিটেক্ট এডউইন লুটিয়েন্স। 1921 সালে কুইন ভিক্টোরিয়ার তৃতীয় পুত্র ডিউক অফ কানোট এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর প্রায় 1 দশক ধরে নির্মাণ কাজ চলে এবং 1931 সালে এই স্মৃতিস্তম্ভের নির্মাণ সম্পূর্ণ হয়। তখন এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল। ইন্ডিয়া গেটের স্থাপত্যশৈলী অত্যন্ত সরল কিন্তু অপরূপ। স্থপতি লুটিয়েন্স ইচ্ছাকৃতভাবেই এশীয় বা ভারতীয় অলঙ্করণ ব্যবহার করেননি, বরং তিনি ক্লাসিক্যাল ইউরোপীয় নকশা অনুসরণ করেছিলেন। তাই অনেকেই এর নকশাকে প্যারিসের বিখ্যাত আর্ক দে ট্রিয়ম্ফের সঙ্গে তুলনা করেন। এই স্মৃতিস্তম্ভে খোদাই করে লেখা আছে বিভিন্ন যুদ্ধক্ষেত্রের নাম এবং 13,000-এরও বেশি কমনওয়েলথ সৈনিকের নাম, যারা প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। 1972 সালে ইন্ডিয়া গেটের নিচে স্থাপন করা হয় অমর জওয়ান জ্যোতি। এটি 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে শহীদ সৈনিকদের স্মরণে তৈরি করা হয়েছিল। 2019 সালে ইন্ডিয়া গেট থেকে অনতি দূরে তৈরি হয় ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। তখন এই অমর জওয়ান জ্যোতির শিখাকে এই মেমোরিয়ালের চিরন্তন শিখার সঙ্গে যুক্ত করা হয়। আজও প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয় এই ইন্ডিয়া গেটের কাছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ভারতের প্রধানমন্ত্রী এখানে পুষ্পস্তবক অর্পণ করেন। এইভাবেই ইন্ডিয়া গেট হাজার হাজার শহীদ সেনাদের স্মৃতি বহন করে আসছে প্রায় 100 বছর ধরে। বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম এখানে। উপলব্ধি করা ছাড়া আর কিছুই করার নেই এখানে। ইতিহাসকে স্মরণ করে নতমস্তকে শ্রদ্ধা জ্ঞাপন ছাড়া আর কী বা করতে পারি আমরা? অন্তত এইটুকু শ্রদ্ধার্ঘ্য যেন আজীবন অর্পণ করতে পারি, এইটুকুই চাওয়া। এবারে ফিরে যেতে হবে। রাতটুকু কাটিয়ে এবারের মতো দিল্লিকে বিদায় জানিয়ে কাল ফিরে আসতে হবে নিজের শহরে। তবে বাকি যে রয়ে গেল অনেক কিছুই, সেই সব কিছুর জন্য আবারও যে দিল্লি শহরে ঢু মারতে হবে তা জানি, কিন্তু কবে তা এখনই জানি না। আগ্রা দিল্লি সিরিজ এখানেই শেষ হচ্ছে। এরপর আসছে আবার এক নতুন জায়গার গল্প। সেই সব কিছুর জন্য কিন্তু আমাদের সাথে থাকতেই হবে। আবারও ফিরছি দ্রুত নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে জলদি।